অনেকদিন আগের কথা। পিরোজপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত মণি নামে একটি মেয়ে। মণি তার বাবা মায়ের সাথে থাকতো। মণির একটা ফুলের বাগান ছিল। সে সারাদিন ওই বাগানের ফুলগুলোর যত্ন নিত। একদিন মণি বাগানে পানি দিচ্ছিল। তখন সেখানে তার মা দীপালি আসে। হ্যাঁ রে মা, সকাল থেকেই বাগানে আছিস, খাবি না নাকি? কত বেলা হয়েছে, তোর খিদে পায় না বুঝি? চল চল, তাড়াতাড়ি খেতে চল। হ্যাঁ মা, আমারও খিদে পেয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি। মা, তুমি দেখেছো আমি কত সুন্দর বাগান বানিয়েছি? কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে। গোলাপ, গাঁদা, জুঁই, আরো কত ফুল। আমি তো প্রতিদিন এদের সাথে কত কথা বলি। হ্যাঁ, হয়েছে হয়েছে, আর অত ফুল বাগানের প্রশংসা করতে হবে না। এবার খেতে আয় তো দেখি। এরপর তারা দুজন ঘরে চলে যায়। এভাবেই মণি রোজ তার ফুল বাগানের অনেক যত্ন করত। আর সেই বাগানে ছিল একটি লাল গোলাপ, যে নিজেকে অনেক সুন্দরী ভেবে অনেক অহংকার করত। ইস, আজ আমি অনেক খুশি। আজ দেখতে আমাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর গন্ধ বের হচ্ছে আমার শরীর থেকে। আমার গন্ধে পুরো বাগানটা যেন ভরে গেছে। সবাই আমাকে কত পছন্দ করে এই রূপের জন্য। এভেবে গোলাপ নিজের অনেক প্রশংসা করতে থাকে, আর নিজের প্রশংসাগুলো আশেপাশের ফুলগুলোকে শোনাতো। আর সব ফুল তার দিকেই তাকিয়ে থাকতো। আরে, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে দেখছিস কেন? তোরা আমার সৌন্দর্য দেখছিস? দেখ দেখ, আজ আমাকে কত সুন্দর লাগছে। তখন গাঁদা ফুল বলে, বন্ধু, তুমি এভাবে কথা বলছো কেন? আমরা তো একই বাগানের ফুল, একই বাগানে আমাদের বসবাস। আর ভুলে যেও না, কয়েকদিন আগে কিন্তু তুমি আমাদের মতোই কলি ছিলে। আজ না হয় তুমি আগেই ফুটে গেছো, কাল তো আমরাও ফুটবো, তাই না? শোন, আমি হলাম তোদের থেকে অনেক সুন্দর, আর তোদেরকে তো কেউ ভালোই বাসে না। আর আমাকে সবাই অনেক ভালোবাসে, আর আমি সবার কাছে অনেক প্রিয়। সবাই আমাকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে যায়, আমাকে দিয়ে কত ভালোবাসা প্রকাশ করে। গোলাপের অহংকারী কথা শুনে জুঁই ফুল বলে, আরে বন্ধু, তুমি এত ঝগড়া কেন করছো? এক বাগানে থেকে এমনটা করো না। আর তুমি এত অহংকার করো না গোলাপ বন্ধু। তুমি তো আমাদের আগেই ফুটে গেছো, আর দেখবে আমাদের আগেই মাটিতে ঝরে পড়ে যাবে। আসলে তোমার গায়েও যেমন কাটা, তোমার মনটাও ঠিক তেমনি। তুমি না খুব অহংকারী। ও, তোদের এখন হিংসে হচ্ছে তাই না? তোরা কি ভেবেছিস তোরা আমার থেকে বেশি সুন্দর? কখনোই না। আমি হলাম ফুলের রানী। তোরা কি আমার মতো রানী হতে পারবি? শোনো গোলাপ বন্ধু, তুমি এমন অহংকার করো না। তুমি এমন অহংকার করছো, মনে হচ্ছে মালকিন তোমাকে ঘরে রেখেছে।
আর আমাদেরকে মাটিতে ফেলে রেখেছে। তুমি যে যত্নে বড় হচ্ছ, ঠিক আমরাও সেভাবেই বড় হচ্ছি। তাই নিজেকে নিয়ে এত প্রশংসা করো না, বুঝলে? আরে যা তো, জ্ঞান দিতে আসিস না। তোর নামটাও গাধা, আর তোর বুদ্ধিটাও গাধার মতো। আর আমি জানি তোরা তো আমার ভালো দেখতেই পাস না। আমি তোদের কথায় কোনো কিছু মনে করি না, আর পাছে লোকে তো কিছু বলবেই, তাতে আমার কিছু যায় আসে না। এভাবে প্রতিদিন গোলাপ অন্য ফুলদেরকে অনেক অপমান করত। গোলাপের এমন কথা শুনে অন্য ফুলরা অনেক কষ্ট পেত। একদিন মনির এক বান্ধবী নীলিমা মনিদের বাড়িতে আসে। আর মনি তার বান্ধবীকে নিয়ে তাদের বাগানে যায়। আর মনির বান্ধবী মনিকে বলে, মনি, তোর বাগানটা তো অনেক সুন্দর। কত ফুল আছে এখানে। তোর বাগানটা আমার অনেক ভালো লেগেছে। আমি তোর বাগান থেকে একটা ফুল নিতে চাই। তুই কি আমাকে দিবি? হ্যাঁ, কেন দেব না? বল, তোর কোন ফুলটা চাই? আমি ওই লাল গোলাপটাকে নেব। মনি আর মনির বান্ধবীর কথা শুনে গোলাপ অনেক ভয় পেয়ে যায়। এ কি? তাহলে কি এখনই আমাকে এরা ছিঁড়ে ফেলবে? আমি আর বাগানে থাকতে পারবো না, আমি মারা যাব। এরপর মনি সেই গোলাপটাকে ছিঁড়ে তার বান্ধবীকে দেয়। আর অহংকারী গোলাপটার এভাবেই মৃত্যু ঘটে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে আমাদের কখনো অহংকার করা উচিত নয়। অহংকার মানুষকে খারাপ পথে নিয়ে যায়। তাই তোমরা কখনো অহংকারী হবে না, কেননা অহংকার হলো পতনের মূল। এই যে দাদা, আজকে এত রাতে মাছ নিয়ে যাবেন? হ্যাঁ, তাও আবার ওই দিঘির পাশের রাস্তা দিয়ে? হ্যাঁ, জায়গাটা সম্পর্কে তো সবই জানেন। ওই জায়গাটা কিন্তু একদম ভালো নয়। কালকে সকালেই না হয়। আসলে অনেক তাড়া আছে। সব সময় তো আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হয়। সকালের দিকে পাঠশালায় যাই, আর বিকেলে ফেরার পথে হাট বাজার পড়ে, আর তাই বাজারটা একটু করে নিয়ে যাই। মাছ বিক্রেতা পরেশ বাবুকে আর কিছুই বললেন না। পরেশ বাবু মাছের টাকা দিয়ে বাড়িতে ফিরতে লাগলো। গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরে এমনি সুমসান হয়ে যায়। পরেশ বাবুর মাথার মধ্যে ওই লোকটির বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ, লোকটি ঠিকই বলেছিল। এই পথ দিয়ে মাছ নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হলো না। কিন্তু ওই দিঘিতে কি সত্যি সত্যি ভূত পেতের বাসা আছে নাকি? কই, তেমনটা তো কোনোদিন মনে হয়নি। এমন সময় জোরে বাতাস বইতে লাগলো। হাওয়ার চোটে হাতের ছাতাটাও উড়ে গেল। হাতে থাকা মাছের ব্যাগটা সামলাতে সামলাতে পরেশবাবু বললেন, এই তো আচ্ছা, মুশকিল তো। আ, একেবারে তো অন্ধকার, তার উপর আবার ঝড়ের দাপট। ইস, কাল বৈশাখীর দিনে যে কি করি! প্রতিদিন নিয়ম করে বৃষ্টি। এখন কি করব? এখনই তো বৃষ্টি নামবে, সারা গা ভিজে যাবে আমার। এখন আর এসব ভেবে কি করব? যতক্ষণ না বৃষ্টি আছে ততক্ষণ পা চালিয়ে এগুতে থাকি। বাড়ি তো এখান থেকে খুব একটা দূর নয়, আশা করি পৌঁছে যেতে পারবো।
পরেশবাবু পা চালিয়ে এগিয়ে যেতে লাগলো, কিন্তু দিঘির কাছে ওই শ্যাওড়া গাছটা সামনে এসে পায়ের চটিটা ছিঁড়ে গেল। পরেশবাবু চটিটা হাতে নিয়ে বললেন, বাহ বাবা বাহ, একেবারে অপূর্ব। এটাই বুঝি বাকি ছিল, চপ্পলটা এখনই ছিঁড়ে যেতে লাগলো। এখন কি করি? এমন সময় তিনি দেখলেন একটা লম্বা নৌকাওয়ালা হাত এগিয়ে আছে তার দিকে। সেটি তার কাছাকাছি এসেই ওই ব্যাগের ভেতর থেকে মাছগুলি একে একে নিয়ে আবারও উপরে উঠে যাচ্ছে। পরেশবাবু বিষয়টা দেখা মাত্রই ভয়েতে একেবারে সেধিয়ে গেলেন। সর্বনাশ করেছে, কি দেখছি আমি? এটা তো পেতনির হাত। এই কাল বৈশাখীর রাতে কিছুতেই আমার এই পথ দিয়ে যাওয়া ঠিক হয়নি। রাম 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 রাম, এখন প্রাণে বেঁচে বাড়িতে ফিরলেই হয়। এমন সময় একটা খিটখিটে হাসির শব্দ ভেসে এলো তার কানে। পরেশবাবু চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। চোখ খুলে সামনের দিকে তাকানোর সাহস হলো না। এমন সময় একটি কণ্ঠস্বর তার কানে এলো। কে রে পরেশ, কোথায় যাচ্ছিস? দারুণ মজা হয়েছে বুঝলি। আজকে ঝড়ের রাতে এমনিতে ওই শেওড়া গাছের উপরে বসেছিলাম, পা দুলছিলাম আর ভাবছিলাম যদি একটা মানুষ পাওয়া যায় তাহলে তাকে আস্তা খেলে খাবো। কিন্তু সেখানে দেখলাম তুই মাছ নিয়ে ফিরছিস। কাঁচা মাংসের গন্ধে আমি আর ঠিক থাকতে পারলাম না, তাই হাত বাড়িয়ে একে একে সবগুলো মাছ সবার করলাম। কিন্তু তবুও পেটটা খালি খালি লাগছে। এবারে ভাবছি তোকে খাবো। মানুষের মাংস আর রক্তের স্বাদ আমার খুব দারুণ লাগে। এই বলে সেই পেতনি লম্বা লম্বা পা বাড়িয়ে যেই না পরেশবাবুর দিকে এগুতে যাবেন, এমন সময় পরেশবাবুর মনে পড়লো, আরে আমার ব্যাগে একটা আয়না আছে না, গিন্নির জন্য আজকেই তো আয়নাটা কিনেছিলাম। সেটা দিয়েই আজকে একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো আর জ্যান্ত ফিরতে পাবো না দেখছি। পরেশবাবু মনে জোর আনলেন। এরপর কাঁধে রাখা ঝোলাটি থেকে একটি আয়না ধীরে ধীরে বের করে সেই পেতনির মুখের সামনে ধরে বললেন, এই খবরদার, এদিকে পা বাড়িয়েছিস তো? এই দেখ আমার কাছে কি আছে। এই এটা আবার কি রে? একে তো আমার মতো ভয়ঙ্কর দেখতে। তুই ঝোলার মধ্যে আমার মতো কাউকে নিয়ে ঘুরছিস নাকি রে? তোর তো দেখছি দারুণ সাহস রে বেটা। হ্যাঁ তবে কি নাকি? আমি কি শুধু শিক্ষক নাকি রে? ভূত ধরার আয়ত্তও করেছি আজ থেকে বহুদিন আগে। এই দিয়েই তো কিছুক্ষণ আগে এই পেতনিটাকে খবত করে ধরে আয়নার ভিতরে বন্দি করে রেখেছি। ও আমার গিন্নিকে বড্ড জ্বালাতন করছিল, আমার গিন্নিকে ভয় দেখাচ্ছিল। তবে আমি ওকে ভয় করিনি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? এই বলে পরেশবাবু আরো বেশি করে আয়নাটিকে ওই পেতনির দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। পেতনি বিষয়টা দেখা মাত্রই ভয়েতে কাচুমাচু হয়ে পিছনের দিকে সরতে সরতে বলল, এই পরেশ, এই পরেশ, এই তুই কি করছিস রে? করছিসটা কি? এই শোন শোন, এটাকে আমার দিকে নিয়ে এসিস না বলছি। এই পরেশ, আমার তো ভয় লাগছে রে। সেই জন্যই বলছিলাম আমার সাথে ভিতরে আসিস না। দে আমার মাছগুলো ফেরত দে, দে আমার মাছগুলো ফেরত দে। আমার গিন্নি মাছ খেতে বড্ড ভালোবাসে, তাই বাজার থেকে ওর জন্য টাটকা রুই নিয়ে যাচ্ছিলাম, আর তুই কিনা সব মাছ খেয়ে ফেললি। পেতনি তারপরে বলল, এই আমি এখন ওগুলো নেব কোথা থেকে? আমি তো সব মাছ খেয়ে ফেলেছি, সেগুলো তো আমার পেটের মধ্যে চলে গেছে রে। এই বলে পেতনিটি ঢেকুর তুলে দিল। সাথে সাথে পরেশবাবু বললেন, তাহলে একটা শর্তে তোকে ছেড়ে দিতে পারি। তুই যদি সেই শর্তে রাজি না হোস, তাহলে তোকে আজকে মন্ত্র বলে এই আয়নার মধ্যে আমি তোকে বন্দি করে ফেলবো। এরপরে তুই আর ওই পেতনিটা বন্দি হয়ে না হয় একসঙ্গে থাকবি। কি রে বল, রাজি আছিস? পেতনি ভয়ে বলতে লাগলো, ওরে ওরে না রে বাবা, তুই যা বলবি আমি তাই করব। বল তুই কি চাস? তুই তাহলে কথা দে, আজকে এই মুহূর্তে তুই এই স্থান ছেড়ে চিরকালের জন্য চলে যাবি, না হলে কিন্তু তোর রক্ষে নেই। বেশ বেশ, তাই হবে। কি করতে হবে আমাকে?
আমি বুঝবো কি করে তুই চলে গেছিস? আমি যাওয়ার সময় ওই শেওড়া গাছের সব থেকে বড় ডালটাকে ভেঙে দিয়ে যাব। সেটা ওই ডিগির জলে পড়ে যেতে দেখলেই বুঝবি আমি এখান থেকে চলে গেছি। বেশ, তাহলে তাই কর। তবে মনে রাখিস, যদি কোনোভাবে আমার সঙ্গে চালাকি করেছিস, না হলে আজ না হলে কাল তোকে আমি ঠিক বন্দি করব। আরে না না, এই তো আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে পেতনিটি শূন্যে মিলিয়ে গেল। ঝড়ের প্রকোপটাও সেদিন অনেকটাই কমে এসেছিল। কিছুক্ষণের মধ্যে শেওড়া গাছের ডালটা ভেঙে পড়ল, আর পরেশবাবু দেখলেন গাছের সব থেকে বড় ডালটা দিঘির জলের ভেতরে আছড়ে পড়ছেন। এরপরে হাসির শব্দ তার কানে এসে পৌঁছালো। সেদিনের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন পরেশবাবু। ওই পথে আর কোনোদিনও কাউকে পেতনির খপ্পরে পড়তে হয়নি। দক্ষিণের জঙ্গলের ধারে সজনে গাছে বাস করত এক ডাকিনী। আর সেই সজনে গাছের সামনেই ছিল বিশাল এক দিঘি, যে দিঘির সব মাছ খেয়ে শেষ করে ফেলেছিল সেই সজনে গাছে বাস করা সেই ডাকিনী। ধুর জ্বালা, এই ডিগিতে তো আর কোনো মাছ নেই, কিন্তু আমার মাছ চাই। কিন্তু ডাকিনী সজনে আর মাছ ছাড়া কিছুই খেতে পারতো না। তাই সে সব সময় নিজের থাকার জন্য এমন জায়গা খুঁজতো যেখানে গেলে সে একসাথে সজনে আর মাছ দুটোই পেতে পারে। আজও ডিগিতে কোনো মাছ পেলাম না। এদিকে খিদের জ্বালায় পেটের ভিতর আকুপাকু করছে। এখন আমি কি খাবো? এদিকে ডাকিনী খাবারের সন্ধান করতে করতে হাঁপিয়ে ওঠে আর ঠিক করে নিজের খাবারের জন্য উপযুক্ত কোনো স্থানে যাবে, যেখানে গেলে তার খাবারের আর কোনো অভাব থাকবে না। ওদিকে দক্ষিণের জঙ্গলের পাশেই এক গ্রামে বাস করত মিষ্টি ও মিষ্টির পরিবার। বাবা, আমাদের পুকুরের চারপাশে সজনে গাছ কেন লাগাচ্ছ? যাতে করে পুকুরের পার ভেঙে না পড়ে। পুকুরে তো এবার অনেক মাছ চাষ করেছি, পার ভেঙে গিয়ে মাছ যদি সব বেরিয়ে যায়, সে কারণে সজনে গাছ চারদিকে লাগিয়ে দিলাম। এতে করে পুকুরের পারও ভেঙে যাবে না, মাছও কোথাও আর চলে যাবে না। একই সাথে সজনেও খেতে পারবো। ঠিক বলেছিস মিষ্টি, এবার চল বাড়িতে যাওয়া যাক। দেখতে দেখতেই বেশ কিছুদিন চলে গেল। পুকুরের মাছের পোনাগুলোর সাথে সাথেই পুকুর পাড়ের সজনে গাছগুলো বড় হয়ে গেল। একদিন এক অমাবস্যার রাতে মিষ্টিদের পুকুর পাড়ে সেই ডাকিনী উড়ে এলো। প্রচুর খিদে পেয়েছে, আবার ঘুমও পেয়েছে। নতুন থাকার জায়গা খুঁজতে খুঁজতে আমি কোথায় চলে এলাম? দেখি তো আশপাশটা। ডাকিনী আশেপাশে তাকিয়ে দেখে বড় একটা পুকুর, আর পুকুরে অনেক বড় বড় মাছ লাফালাফি করছে। মাছগুলো দেখে ডাকিনীর জিহ্বায় লক লক করতে লাগলো। একই সাথে চারপাশে অনেক সজনে গাছ দেখে ডাকিনী হাসতে লাগলো। এ তো দেখছি মেঘনা চাইতেই জল, পুকুর ভর্তি মাছ আর গাছ ভর্তি সজনে। যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তাই। তবে এখানেই থাকতে শুরু করে দেই। এই জায়গা ছেড়ে যাওয়াটা আর ঠিক হবে না। এই মাছ দেখেই মনে হচ্ছে খুব মজা। এখন থেকে এখানেই থাকবো আমি। এই জায়গা থেকে কোথাও যাব না। এই গাছের ডালে বসে বসে মজা করে খাবো। এভাবেই ডাকিনী সেই সজনে গাছে থাকতে শুরু করে দিল। আর এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এই কদিনে ডাকিনী পুকুরের সব বড় বড় মাছগুলো খেয়ে ফেললো। এক বিকেলে মিষ্টি তার বাবার সাথে প্রতিদিনের মতো গেল পুকুরে মাছ দেখতে। বাবা, আজ পুকুরের মাছগুলো আরো বেশি বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে মা, আজ তো মাছ আরো অনেক বড় হয়ে গেছে। আর বড়শি ফেলে বড় বড় মাছগুলো ধরে বাড়িতে নিয়ে যাব। কি মজা, আজ আমরা আমাদের পুকুরের মাছ খাবো। আলম বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে শুরু করে দেয়। বাবা, মাছ তো উঠছে না। মাছ কখন বড়শিতে উঠবে? এই তো রে মা, বড়শি ভারী হয়ে উঠছে, তার মানে বড়শিতে মাছ উঠেছে। আরে এসব কি, বড় মাছগুলো সব কোথায়? তাই তো, বড় মাছ সব কোথায় গেল? আমরা তো কয়েকদিন আগে পুকুরে অনেক বড় বড় মাছ দেখেছিলাম বাবা। সব বড় মাছ তাহলে কোথায় চলে গেল? তাই তো, মাছ কোথায় গেল? আরো একবার দেখতে হবে। এই তো ছোট মাছই উঠে এলো। বড় মাছগুলো সব তাহলে কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না আমি। বোধহয় এর পিছনে কোনো রহস্য আছে। বড় মাছ গেল কই? আর
আরে বকার দল, বড় মাছ তোরা কোথায় পাবি? সব তো আমার পেটে। আলম ধারণা করলো যে তার পুকুরের মাছ হয়তো কেউ চুরি করেছে। কে এই কাজ করলো? কে আমার পুকুরের সব বড় মাছ চুরি করে নিয়ে গেল? আমাকে সবটা জানতেই হবে। আলম তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য রওনা দিল। আর ঠিক তখনই আলমের চোখ গিয়ে পড়লো সজনে গাছের ডালে। আরে ডাকিনি, আমার সজনে গাছে ডাকিনি। এই ডাকিনি, তুই কোথা থেকে এখানে আসলি? তার মানে তুই আমার পুকুরের সব মাছ খেয়েছিস, তাই না? খেয়েছি, তাতে তোর কি সমস্যা? আমার ইচ্ছে হয়েছে তাই খেয়েছি। আরো খাবো, পুকুরের সব মাছ খাবো, পারলে তোর ঘাড়ও মটকাবো। বাবা, আমার খুব ভয় করছে। ভয় পাস না রে মা, আমি তো তোর পাশেই আছি। তোর মেয়ে তো ভারী মিষ্টি। ইস, তোর মেয়ের কচি মাংস খেতে ভীষণ মজা লাগবে। কি বলিস? খবরদার ডাকিনি, আমার কন্যার দিকে নজর দিবি না। সাধু বাবাকে ডেকে এনে তোকে বন্দি করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। তাই নাকি? সমুদ্রে ফেলে দিবি আমাকে? আচ্ছা দেখি কিভাবে আমাকে তুই সমুদ্রে ফেলে দিস। না ডাকিনি, সরে যাও আমার সামনে থেকে। বাবা, আমার খুব ভয় করছে। আরে আরে, এই ডাকিনি আবার কোথায় চলে গেল? বোধহয় তোমার ভয়ে পালিয়ে গিয়েছে বাবা। হতে পারে। আচ্ছা চল, এখন বাড়ি ফিরে যেতে হবে আর সাধু বাবাকে গিয়ে সবটা খুলে বলতে হবে। এই বলে মিষ্টির বাবা যখনই মিষ্টির হাত ধরে, আর তখনই মিষ্টির হাত ডাকিনীর মতো ভয়ঙ্কর হয়ে যায়। আর মিষ্টি সেই হাত দিয়ে আলমের হাত শক্ত করে ধরে ফেলে। আরে মিষ্টির হাতে তো শক্ত কেন হয়ে গেল? এসব কি মিষ্টি? মিষ্টি না, আমি মিষ্টি না, আমি ডাকিনি। তোর মেয়ের শরীরকে আমি আমার নিজের নিয়ন্ত্রণে রেখেছি। মিষ্টি, আলম দেখ, আমি কি করে মাছ খাই। ধীরে আলম, মাছ খাবি? না মিষ্টি, এখন আমি কি করব? আমি কি করে এই ডাকিনীর হাত থেকে আমার মেয়েটাকে রক্ষা করব? চলে যা তুই আলম। তুই যদি এখানে থাকিস তবে আমি তোর মেয়ের শরীরে থেকে আমি তোর মেয়েকে মেরে ফেলবো। আলম ভয় পেয়ে নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে আসে বাড়িতে। হায় বিধাতা, এখন কি করব আমি? আমার মেয়েকে কি করে ওই ডাকিনীর হাত থেকে বাঁচাবো? আলমকে এভাবে কাঁদতে দেখে ওর বউ এসে বলে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর মিষ্টি কোথায়? আলম ওর বউকে সব কথা খুলে বলে। সব শুনে আলম বলে, ওই ডাকিনী আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। ওকে তো আমি আর ছাড়ছি না। ওকে উচিত শিক্ষা দিব। আর ওদিকে মিষ্টির শরীরে ভর করা সেই ডাকিনী সজনে গাছ থেকে লম্বা হাত দিয়ে মাছ ধরে ধরে খাচ্ছিল। আর গ্রামের লোকেরা এসব দৃশ্য দেখে একে একে বলতে থাকে, কি এ আলমের মেয়ে না? এই মেয়ে আবার পাগল হয়ে গেল নাকি? সজনে ডালে শুয়ে শুয়ে এই মেয়ে আবার কাঁচা মাছ খাচ্ছে। আরে দেখছিস না, ও নিজের হাত লম্বা করে পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে। তার মানে ওকে ভূতে ধরেছে। ও মা, তাহলে তো অনেক খারাপ বিষয়। আমাদেরকে তো তাহলে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে আমাদের বাচ্চা কাচ্চাকে খেয়ে ফেলবে। চল সবাই মিলে ওর দিকে ঢিল ছুরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ওকে তাড়াতাড়ি তাড়াতে হবে। এই বলে গ্রামের লোকেরা মিষ্টির দিকে ঢেল ছুটতে লাগলো। আর এ দেখে মিষ্টি রূপী ডাকিনী খুব রেগে গেল। তোদের এত বড় সাহস, তোরা আমার দিকে ঢিল ছুড়ছিস? দেখ তোদের কি অবস্থা করি আমি। না, বাঁচাও। ওদিকে আলম গিয়ে সেই সাধু বাবাকে ডেকে নিয়ে আসে। সাধু বাবা, আপনার যা করার আপনাকে আড়াল থেকেই করতে হবে, কারণ ডাকিনী যদি জেনে ফেলে আপনি এখানে আছেন, তাহলে তো ও আমাদের মেয়ের ক্ষতি করে দিতে পারে। আরে না, আমি দেখছি কি করা যায়। সাধু বাবা আড়াল থেকে মিষ্টি রূপে ডাকিনীকে পবিত্র পানি ডাকিনীর শরীরে ছেটাতে থাকে। এ কিসের পানি? আমার শরীরে এসে বিষের মতো দিচ্ছে। কি এসব? আমার সাথে বেইমানি। আলম, আমি তোকে বলেছিলাম বেশি চালাকি করলে আমি তোর মেয়েকে মেরে ফেলবো। দেখ আমি এখন ওর সাথে কি করি। এই বলে ডাকিনী হাত বাড়িয়ে মিষ্টির গলা টিপে ধরতে যায়। আর তখনই সাধু বাবা নিজের মন্ত্রশক্তি দিয়ে ডাকিনীর হাত পা ভাঙতে থাকে। আর ডাকিনী সাধু বাবার মন্ত্রশক্তিতে ছোট হতে হতে বোতলে চলে আসে। এই তো ডাকিনী এখন বন্দি। বাবা, তুই ঠিক আছিস তো মা? বাবা, ওই ডাকিনী কোথায়?
ও এখন বন্দি, আর তোমার কোনো ভয় নেই মিষ্টি। এই ডাকুনি এখন সারা জীবন এই বোতলে বন্দি থাকবে। এই বলে সাধু বাবা সেখান থেকে বোতল নিয়ে চলে যায়। তারপর আর কখনোই সেই ডাকুনি মিষ্টিদের পুকুর পাড়ে আর সজনে গাছের ডালে আসার নামই ভুলে যায়।